বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। 5 দিনে রাশিয়াকে দিতে হবে প্রায় 500 কোটি টাকা, আর বাংলাদেশ থেকে আদানির এই মাসের বকেয়া 50 কোটি টাকার বেশি। দেউলিয়া হয়ে গেছে বাংলাদেশের 10টি ব্যাংক। তবে কাল যে ঘটনাটি বাংলাদেশে ঘটল তা নিঃসন্দেহে সবকিছুকে ছাপিয়ে যেতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো নিয়ন্ত্রণ করে বস্ত্র শিল্প, আর এই বস্ত্র কারখানার 114টি কারখানা কাল বন্ধ হয়ে গেল রাতারাতি, এবং 57টি কারখানায় কার্যত ছুটি ঘোষণা করে দেওয়া হয়ে গেল। কারণ কি? এই নেপথ্যে 3টে কারণ। তবে উল্লেখযোগ্য বিষয় হলো রাতারাতি সমস্ত অর্ডারের বড় অংশ এসে পৌঁছালো ভারতে। সংখ্যাটা শুনলে চমকে যেতে পারেন আপনারাও। 1000 কোটি টাকার অর্ডার 2 সপ্তাহের মধ্যে ভারতকে ডেলিভারি দিতে হবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তবে এই ঘটনা হওয়ার কথা ছিল না। ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবেন ভারত বাংলাদেশকে এমন এক প্রস্তাব দিয়েছিল, তা যদি বাংলাদেশ সরকার শুনতো তাহলে এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি কিন্তু আটকাতে পারতো তারা। কি বলেছিল তারা সেই বলবো আজকের প্রতিবেদনে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। তবে যারা এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশের প্রধান শিল্প হলো বস্ত্র শিল্প। এই বস্ত্র শিল্পের উপরেই বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামোটা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে। দেশ বিদেশে একাধিক দেশে এই বস্ত্র শিল্পের তৈরি বস্ত্র রপ্তানি করে বাংলাদেশ কিন্তু বিপুল পরিমাণ টাকা আয় করেন প্রতি বছর। অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামোই কিন্তু নিয়ন্ত্রণ করছে এই বস্ত্র শিল্প। দেশের যত কর্মশক্তি তার 45% কিন্তু এই বস্ত্র শিল্প দ্বারা নিয়ন্ত্রিত বা বস্ত্র শিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। যদি তথ্যভিত্তিক আলোচনা দেখেন তাহলে দেখবেন বাংলাদেশের বর্তমান যে জিডিপি, সেই জিডিপির 80 to 90% কিন্তু নিয়ন্ত্রণ করে এই বস্ত্র শিল্প। কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আনুষঙ্গিক আরো 2-1টা কারণের জন্য বস্ত্র শিল্প মুখ থুবড়ে গিয়ে পড়েছে। দেশের একমাত্র প্রধান আয় এই বস্ত্র শিল্প, কিন্তু এই বস্ত্র শিল্পের সাম্প্রতিকতম এই অবস্থা নিঃসন্দেহে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিপুল আকারে পিছিয়ে দিয়েছে। জিডিপি কমে গেছে প্রায় 4.8%। 2024 সালের সাম্প্রতিক রিপোর্টে টোটাল জিডিপি কমেছে 1% কাছাকাছি, যা 2025 সালে গিয়ে কমবে প্রায় 3%। অর্থাৎ নিঃসন্দেহে কোনো দেশের আয় যদি বিপুল হারে কমতে শুরু করে তাহলে বিদেশি মুদ্রার সঞ্চয়ও কিন্তু কমতে শুরু করে। আর সেখানেই বাংলাদেশেরকে ঘুরে দাঁড়াতে গেলে এই বস্ত্র শিল্পকে কিন্তু নতুন করে পুনর্জাগরণ করতে হবে, যা বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কার্যত অসম্ভব বলে মনে হচ্ছে। শুধু তাই নয়, দেশ বিদেশের যত টেক্সটাইল রপ্তানি হয় তার প্রায় 80% কিন্তু বাংলাদেশের মার্কেট থেকে ছড়িয়ে পড়ে। এই জিডিপির 15% রপ্তানির 15% কিন্তু এই বস্ত্র শিল্পের উপর নিয়ন্ত্রিত হয়। ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান প্রধানত এই 4টে দেশে রপ্তানি হলেও আরো বহির্বিশ্বের বা পাশ্চাত্যের বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশের বস্ত্র শিল্প প্রতি মাসে কোটি কোটি যায়। ফলে এই রকম বস্ত্র শিল্পে আঘাত নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভেঙে চুরে শেষ করে দিতে পারে। আরো উল্লেখযোগ্য বিষয় হলো রাতারাতি বাংলাদেশে বন্ধ হয়ে গেছে 114টির বেশি বস্ত্র শিল্পের কারখানা, এবং 57টি কারখানায় ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। ফলে ওয়েস্টার্ন কান্ট্রিতে ডিসেম্বরে কিন্তু ক্রিসমাস এবং নিউ ইয়ার, যা তারা মহাসমারোহে পালন করে, সেই পুরো অর্ডারটাই গিয়ে পড়েছে ভারতের উপর। এবং উল্লেখযোগ্যভাবে বিভিন্ন নিউজ পেপার বলছে 2 সপ্তাহের মধ্যে ভারতকে প্রায় 1000 কোটি টাকার অর্ডার নাকি সরবরাহ করতে হবে দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ বাংলাদেশের বাজার থেকে প্রায় 1000 কোটি টাকার অর্ডার সরে গিয়ে এলেও ভারতে, কিন্তু এরকম পরিস্থিতি হওয়ার কথা ছিল না। রাজনৈতিক পরিস্থিতি এবং কূটনৈতিক চরিত্র যদি শক্তিশালী না হয়, দেশের ব্যবসা বাণিজ্য যে কোন জায়গায় পৌঁছাতে পারে তার সব থেকে বড় উদাহরণ হলো এই বাংলাদেশ। কথায় আছে সামবডিস লস ইজ সামবডিস গেইন।
আর এখানে বাংলাদেশ যে পরিমাণ লস করছে তার পুরোটাই ফায়দা এসে গিয়ে পড়েছে ভারতের বস্ত্র শিল্পের মার্কেটে। ইকোনমিক টাইম সহ বিশ্বের একাধিক নিউজ পেপারে যে তথ্য বেরিয়েছে তা নিঃসন্দেহে ভারতের জন্য পোয়াবারো। তামিলনাড়ুর নয়ডা টেক্সটাইল যে ক্লাস্টার, সেখানে 2 সপ্তাহে 450 কোটি টাকার অর্ডার এসছে। কোন কোন দেশ থেকে এসছে আপনারা যদি দেখেন দেখতে পাবেন পুরোটাই বাংলাদেশের মার্কেট থেকে আসা অর্ডার। জার্মানি, নেদারল্যান্ড, পোল্যান্ড, ইতালি, পার্টিকুলারলি ওয়েস্টার্ন কান্ট্রিতে ক্রিসমাসের যে অর্ডার, সেই অর্ডার এসে পৌঁছেছে ভারতবর্ষের তামিলনাড়ু এবং নয়ডার টেক্সটাইল ক্লাস্টারে। শুধু তাই নয়, মেনলি কেএলকে, জিমিন এবং পেপকোর মতো বড় বহুজাতিক সংস্থা এই অর্ডারগুলো দিয়েছে বাংলাদেশের থেকে ভারতকে। বিভিন্ন ক্ষেত্রে পার পিস অর্ডারের জন্য $3 দাম ধার্য করেছেন তারা, এবং পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ক্রিসমাস এবং নিউ ইয়ারের আগে সমস্ত অর্ডার আর্জেন্ট বেসিসে কিন্তু ক্লিয়ার করতে হবে। সেই অর্ডারের মধ্যে বাচ্চাদের জামা কাপড়, নাইট ওয়্যার, টপস, পায়জামা ইত্যাদি বিভিন্ন রকম অর্ডার যেগুলো এতদিন বাংলাদেশ বানাতো, তা আজ থেকে ভারতবর্ষের তামিলনাড়ু এবং নয়ডার টেক্সটাইল ক্লাস্টারের যে শ্রমিক তারা বানাবে। শুধু তাই নয়, নয়ডা অ্যাপারেল এক্সপোর্ট ক্লাস্টারে আপনারা যদি দেখেন অর্ডার এসেছে জারার মতো বহুজাতিক সংস্থা থেকে, এবং প্রায় অর্ডার ভ্যালুর 15% বর্ধিত হয়েছে 1 মাসের মধ্যে। আজকের ডেটে দাঁড়িয়ে আগামী 60 দিনের মধ্যে যে অর্ডার ক্লিয়ার করতে হবে সেই অর্ডারের প্রত্যেকটির আনুমানিক মূল্য ধার্য করা হয়েছে $5 থেকে $9, অর্থাৎ হিউজ পরিমাণ অর্ডার যারা দিয়েছে এই নয়ডার অ্যাপারেল টেক্সটাইলে। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটা একটা ধাক্কা। 2024-এ যদি আপনি পুরো রিপোর্ট দেখেন তাহলে দেখতে পাবেন ইন্ডিয়া এক্সপোর্ট করেছে প্রায় $14.5 বিলিয়ন পণ্যজাত বা এই রপ্তানিজাত বস্ত্র। 2025-এ 3 মাসের মধ্যে সেই পরিমাণটা দাঁড়িয়েছে $4 বিলিয়ন, এবং মনে করা হচ্ছে এবছর ভারত প্রায় $25 বিলিয়ন কাপড় জামা বিশ্বের বাইরে বিভিন্ন দেশে কিন্তু পাঠাবে। সেখানে বাংলাদেশ যেখানে আগের বছর $10 বিলিয়ন ব্যবসা করেছিল, সেই ব্যবসা কিন্তু কমে গিয়ে $10 বিলিয়ন 3 মাসে কিন্তু কমে যেতে পারে। নিঃসন্দেহে বাংলাদেশের কাছে একটা কালো দিক। এবার প্রশ্ন হলো, ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তির দ্বৈরথ এখানে কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না, কিন্তু উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি ভারতের মার্কেটটাকে প্রায় 4 গুণ বৃদ্ধি করলো। অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা, শ্রম ব্যাঘাত, বন্যা ইত্যাদির মতো কারণ বিভিন্ন যেগুলো সামলাতে কার্যত ব্যর্থ হয়েছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, তারই কিন্তু ফায়দা নিল ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এবং ভবিষ্যতেও বাংলাদেশ যে এই বিপুল পরিমাণ মার্কেট ফিরে পাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ আপনার উপর যদি কেউ ইনভেস্ট করে তারা কিন্তু সবার আগে সেই দেশের পলিটিক্যাল সিনারিওটা দেখার চেষ্টা করে, এবং অর্ডার দিয়ে অর্ডার ফিরে পাওয়া, মাল ডেলিভারি পাওয়া, এই বিষয়ে সিকিউরিটি কিন্তু তারা খোঁজে। বর্তমান বাংলাদেশের ট্রান্সপোর্ট সিস্টেম, পলিটিক্যাল অ্যাটমসফিয়ার এমন বাজে জায়গায় গিয়ে পৌঁছেছে তা নিঃসন্দেহে বহির্বিশ্বের কাছে কিন্তু সমালোচনা করার মতো একটা বিষয়। এবার আসি, এই পরিস্থিতি তৈরি হতো না, অর্থাৎ ভারত বাংলাদেশের 1000 কোটি টাকার মার্কেট স্বেচ্ছায় নিয়ে নিয়েছে এরকম বিষয়টা নয়। আপনারা যদি বহু আগে দেখেন তাহলে দেখতে পাবেন কোনো বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে কোনো দেশ যদি পার্টিকুলারলি একটা বিষয়ের উপর ডিপেন্ড করে তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে সুগঠিত করতে চায় তাহলে কিন্তু কোনো না কোনো দিন বিপদে পড়ে। বাংলাদেশের অর্থনৈতিক মিডিয়াই গড়ে উঠেছিল বস্ত্র শিল্পকে নিয়ে। আজ বস্ত্র শিল্প ঢুকে পড়েছে বস্ত্র শিল্পের খারাপ সময়, তাই বাংলাদেশের অর্থনীতিও কিন্তু কার্যত মাটিতে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু ভারত এই বাংলাদেশকে এই বিভিন্ন প্রস্তাব দিয়েছিল, তা যদি আজ তারা শুনতো তাহলে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় অপশন সোর্স তৈরি হতো অনায়াসেই। বাংলাদেশে এই বস্ত্র শিল্প ছাড়া প্রাকৃতিক গ্যাস উৎপাদনে কিন্তু বাংলাদেশ বিশ্বের অনেক দেশের থেকে এগিয়ে। শুনলে অবাক হবেন, প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের থেকেও কিন্তু এই বাংলাদেশ এগিয়ে।
ভারতের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, বাংলাদেশের সর্বোচ্চ যে প্রধান সেই সময় খালেদা জিয়াকে একটি প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশে এত বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস যে পাওয়া যায়, সেই গ্যাস উত্তোলনের দায়িত্ব দেওয়া হোক ভারতের ওএনজিসি কে। সেই ওএনজিসি গ্যাস বিক্রি করে বাংলাদেশকে যে পরিমাণ টাকা ফেরত দিতে পারে, তা বস্ত্র শিল্পও কিন্তু আজ থেকে 15 বছর পর পারবে না। কিন্তু তৎকালীন খালেদা জিয়া কিন্তু ভারতের এই প্রস্তাবে রাজি হয়নি। যদি সেদিন খালেদা জিয়া ভারতের এই অল্টারনেটিভ ইকোসিস্টেমের কথা শুনে রাজি হতো, তাহলে বাংলাদেশের বর্তমান ইকোনমিক্যাল স্ট্রাকচার এভাবে মুখ থুবড়ে পড়তো না। নিঃসন্দেহে এ থেকে বাঁচানোর উপায় একটাই, সরকারকে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ইনভেস্টরদের ভরসা জোগাড় করতে হবে, এবং যে অর্ডার চলে গেছে সে অর্ডার তো এবছর আর ফিরে পাবে না। নতুন বছরে নতুন রকম ইকোনমিক্যাল স্ট্রাকচার শুধু নয়, সোশ্যাল স্ট্রাকচার রিফর্ম করতে হবে এবং ইনভেস্টরদের প্রতিশ্রুতি দিতে হবে তারা অর্ডার দিলে রাজনৈতিক এবং দেশের যে সামগ্রিক পরিস্থিতি এমন আছে যে অর্ডার তারা সময় মতো ডেলিভার করতে পারবেন। কিন্তু যে 1000 কোটি টাকা লস হলো, তাকে বাংলাদেশের যে বস্ত্র শিল্পের কারিগর আছে তাদের কি কোনো সরকারই ফিরিয়ে দিতে পারবেন? নিঃসন্দেহে পারবেন না। এই ব্যর্থতা দায় কার? এই প্রশ্ন আমার থাকলো।